হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছো। সো তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সবারই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে সি ইউনিট হচ্ছে সব থেকে বেশি কম্পিটিটিভ এবং সব থেকে বেশি ডিমান্ডেবল একটা ইউনিট। কারণ এই সি ইউনিটের ভিতরে রয়েছে তোমার ল অ্যান্ড জাস্টিস, তারপরে ইংলিশ, তারপর আইআর বা জার্নালিজম, এই টপ টপ ডিপার্টমেন্টগুলো। সো এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে সি ইউনিট সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। এবং এখানে আমি এক্সপ্লেন করবো যে তোমার এই সি ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে, পাশাপাশি তোমরা কোন কোন গ্রুপ থেকে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো, টোটাল সিট কতগুলো এবং সিটের যে ডিস্ট্রিবিউশনটা সেটা কীরকম, পাশাপাশি মার্ক ডিস্ট্রিবিউশন কীরকম, এবং নেগেটিভ মার্কিং কত, বা প্রতি বছর কোন মিনিমাম মার্কে বা কোন কাট মার্কসে তোমার চান্সটা হয়ে থাকে, পাশাপাশি তোমরা কি কি স্ট্র্যাটেজি বা কি কি সিক্রেট ফলো করে এই সি ইউনিটে টপ র্যাঙ্কে চান্স পেয়ে এই তোমার টপ টপ যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, তোমার ল অ্যান্ড জাস্টিস, তারপর ইংলিশ, বায়ার, এই ডিপার্টমেন্টগুলোতে তোমরা চান্স পেতে পারো। এই পুরো বিষয়টা আমি এখানে এক্সপ্লেন করবো, তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ফার্স্টেই খেয়াল করো যে তোমার সি ইউনিটে কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে। সো এখানে ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্ট হচ্ছে ল অ্যান্ড জাস্টিস, দেন তোমার ইংলিশ, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, দেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, এরপর হিস্ট্রি, ফিলোসফি, বাংলা, আর্কিওলজি অ্যান্ড আইসিএলসি। সো এই সি ইউনিটে তোমার দেখো প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল এবং অনেক বেশি কম্পিটিটিভ। তুমি যদি দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সব থেকে বেশি স্টুডেন্ট পরীক্ষা দেয় সি ইউনিটে, দ্যাট মিনস এখানে তোমার পার সিট অনেক অনেক পরীক্ষার্থী। দ্যাটস তোমার এখানে চান্স পাওয়াটাও তুলনামূলকভাবে অন্যান্য ইউনিট থেকে টাফ। কিন্তু সারপ্রাইজিং বিষয় হচ্ছে তোমার এই যে সি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন আবার অন্য ইউনিটগুলো থেকে কম্পারেটিভলি একটু ইজি হয়। তারপরেও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড, ঠিক আছে, প্রিপারেশন তোমাকে অনেক ভালোভাবে নিতে হবে, বাট তুলনামূলকভাবে আদার্স যে ইউনিটগুলো আছে, যেমন তোমার বি ইউনিট বা হচ্ছে তোমার ইউনিট বাই বি যেটা, সেটা থেকে সি ইউনিটে চান্স পাওয়া তুলনামূলকভাবে অনেক বেশি ইজি। এখন আসো যে তোমার এখানে যে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে তুমি যদি লতে অনার্স করতে পারো, মাস্টার্স করতে পারো, ইটস এ বিগ থিং। আবার ইংলিশ দেখো অনেক বেশি ডিমান্ডেবল একটা সাবজেক্ট, অনেকেরই টার্গেট হচ্ছে ইংলিশ নিয়ে পড়ার। এমনও অনেক স্টুডেন্ট আছে যারা তোমার ধরো আদার্স ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্টে থাকার পরও তারা শিফট করে সেকেন্ড টাইম দিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসে তোমার লতে ভর্তি হয়, বা তোমার ইংলিশে আসে, বাইয়ারে আসে। দ্যাট মিনস এখানে কিন্তু আসলে কম্পিটিশন অনেক বেশি এবং তোমাদেরকে সেভাবেই প্রিপারেশনটা নেওয়া উচিত। সো দেখো যে তাহলে কোন কোন গ্রুপ থেকে তোমরা এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারতেছো। সো তোমরা অ্যাকচুয়ালি যে কোনো গ্রুপ থেকেই সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে, যেমন তোমরা সায়েন্স থেকেও পরীক্ষা দিতে পারতেছো, আর্টস থেকেও পারতেছো, এবং কমার্স থেকেও পারতেছো। বাট দ্য ফ্যাক্ট ইজ এই সি ইউনিটে তোমার আর্টসের জন্য সিটগুলো আলাদা করা এবং সায়েন্স এবং কমার্সের জন্য সিটগুলো আলাদা করা। এটা কি মিন করে? এটা মিন করে যে তোমার আর্টসের কম্পিটিশন শুধুমাত্র আর্টস গ্রুপের স্টুডেন্টদের মধ্যেই হবে, আবার সায়েন্স কমার্সের যে কম্পিটিশন সেটা তাদের গ্রুপের স্টুডেন্টদের মধ্যেই হবে। দ্যাটস ওয়াই এটা ভাবার কারণ নাই যে আমি সায়েন্স থেকে এখানে ইউনিট চেঞ্জে পরীক্ষা দিব, আমি কি আর্টসের স্টুডেন্টদের সাথে পারবো কিনা। তুমি তোমার গ্রুপের স্টুডেন্টদের সাথেই কিন্তু কম্পিটিশন করতেছো ওদের সাথে, মানে আর্টসের স্টুডেন্টদের সাথে কিন্তু তোমাদের কোনো কম্পিটিশনই নেই। তোমাদের সিটটা আলাদা পুরোপুরি এবং ওদের সিটটাও আলাদা। তার মানে আর্টসের স্টুডেন্টরা তাদের সাথেই কম্পিটিশন করবে, তোমরা সায়েন্স কমার্স তোমাদের সাথেই কম্পিটিশন করবা। তার মানে চান্স পেতে গেলে তোমাকে তোমার মেরিট থেকে আসতে হবে। তুমি যতটুকু পড়বা সেভাবেই তোমাকে এখানে ভালো মেরিট দেওয়া হবে। এখন আসো যে তাহলে টোটাল সিট তাহলে কতগুলো। টোটাল সিট হচ্ছে তোমার 400-রও অধিক, প্রায় 450-রও বেশি। দ্যাট মিন্স জাহাঙ্গীরনগরে তো তোমরা সবাই জানো যে ছেলেদের সমান সংখ্যক সিট থাকে, ঠিক তেমনি মেয়েদেরও সমান সংখ্যক সিট থাকে। তো এর মানে হচ্ছে তোমার এখানে মেল সিট হচ্ছে 212 এবং ফিমেল সিটও হচ্ছে তোমার 212। এর মধ্যে ল অ্যান্ড জাস্টিস যে ডিপার্টমেন্টটা আছে, টপ ডিপার্টমেন্ট, এইটার ভিতরে আবার একটু টুইস্ট আছে। এটা হচ্ছে কি, এখানে তোমার যে 66 যেই সিটটা আছে, এটা কম্বাইন্ড। কম্বাইন্ড এই অর্থে যে এখানে তোমার যে গ্রুপ থেকেই তুমি পরীক্ষা দাও না কেন, সেটা আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, তোমাকে তোমার মেরিট অনুযায়ী চান্স পেতে হবে। তোমাকে গ্রুপ ওয়াইজ আলাদা করে ভাগ করা নেই। কিন্তু বাকি যে সাবজেক্টগুলো আছে, যেমন তোমার আদার্স যে সাবজেক্ট বা বাকি যে সিটগুলো আছে, এখানে 212টা মেল ফিমেল, তার মধ্যে কিন্তু সেখানে গ্রুপ ভিত্তিক আলাদা আলাদা করা, আর্টসের জন্য এতগুলো, সায়েন্স কমার্স তাদের জন্য এতগুলো। তার মানে এখানে কম্পিটিশনটা আলাদা। কিন্তু ল পেতে গেলে তোমাকে কিন্তু তুমি সায়েন্সের স্টুডেন্ট হলেও আর্টসের স্টুডেন্টের সাথে কম্পিটিশন করতে হবে, আর্টসের হলেও সায়েন্স কমার্স তাদের সাথে কম্পিটিশন করতে হবে, অর্থাৎ এইটা হবে বাই মেরিট। কথা বোঝাতে পারছি? এবং এইটার মেরিটটা পুরোপুরি আলাদাভাবে লিস্টে আসবে। তোমাদের যখন ফাইনালি পরীক্ষাটা হবে তখন বাকি সাবজেক্টগুলোর জন্য আলাদাভাবে লিস্ট আসবে এবং ল এর জন্য আলাদাভাবে লিস্ট আসবে। আই গেস তোমাদেরকে আমি বোঝাতে পারছি। আর এর মধ্যেও দেখো এখানে মেল ফিমেল ইকুয়াল থাকবে, তার মানে এখানে 33 করে ডিভাইড হবে। এখানে মেল হচ্ছে তোমার 33 এবং ফিমেল হচ্ছে গিয়ে 33, এভাবে টোটাল 66 সিট আছে। এর পাশাপাশি কিছু সিট থাকবে যেটা কোটা থেকে আসবে, ওটা খুবই নগণ্য, তাই সেটাকে এখানে আমি আর উল্লেখ করলাম না। এখন দেখো তোমাদের যে ভর্তি পরীক্ষা হবে সেখানে টোটাল এমসিকিউ থাকবে 80টা। তার মানে প্রত্যেকটার জন্য 1 মার্ক, যেহেতু 80 মার্কের পরীক্ষা হবে। এবং এর সাথে যুক্ত হবে তোমাদের যে জিপিএ মার্ক, অর্থাৎ এসএসসি এবং এসএসসি টোটাল 20 মার্কস। তো এর মধ্যে এটাকে যদি সাম আপ করো,
100 মার্কস এর মধ্যে থেকে তোমাদেরকে মেরিটটা দেখানো হবে যে তুমি অ্যাকচুয়ালি 100 মার্কসের মধ্যে কত পেয়ে চান্সটা পাচ্ছ। তুমি যদি টপে থাকো তাহলে তুমি ল পাবা, তারপরে ইংলিশ, আইআর, এভাবে করে সিকোয়েন্স অনুযায়ী তোমার সাবজেক্টগুলো দেওয়া হবে। তো নাও আসো, আদার্স ইউনিভার্সিটির মতো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিও নেগেটিভ মার্কিং আছে, বাট এটা কিন্তু কম, অনেক বেশি কম। অন্যান্য ইউনিভার্সিটিতে দেখা যায় তোমার বিওপিতে 0.50, ঢাকা ইউনিভার্সিটি বা আদার্স ইউনিভার্সিটিতে 0.25, বাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মাত্র 0.20, হুইচ ইজ 5টা এমসিকিউ ভুল হবে তার জন্য 1 মার্ক কাটা হবে, তার মানে খুবই কম। আর কাটমার্কসটা ইউজুয়ালি তোমার হয়ে থাকে 60 থেকে 65। এখন এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এই যে 60 থেকে 65 কাটমার্কস, মিনিমাম মার্কস, এটা অ্যাকচুয়ালি কিসের মধ্যে? এটা কি 80 মার্ক সেটার মধ্যে নাকি 100-র মধ্যে? So এটা হচ্ছে 100 মার্কসের মধ্যে। 100 মার্কসের মধ্যে তোমাকে 60 থেকে 65 যদি তুমি এনশিওর করতে পারো, তার মানে তুমি একটা সাবজেক্ট পাচ্ছ। আর যদি তোমার টার্গেট এটা হয় যে তুমি ল পাবা, তুমি ইংলিশে যাবা, তুমি আইআরে যাবা, অর্থাৎ টপে থাকবা, টপ 20, টপ 30 পজিশনের মধ্যে থাকবা, বা তুমি ধরো 1 ডিজিট র্যাঙ্ক করবা, হুইচ ইজ 1 থেকে 9-এর মধ্যে তুমি থাকবা, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে অ্যাটলিস্ট 80-র ভিতরে 50 ক্রস করতে হবে, মানে অ্যাবভ 50 পেতে হবে। তো 80-র মধ্যে যদি তুমি 50 বেশি পাও, দ্যাট মিনস তোমার টোটালি মার্কটা এখানে আসবে কত, এর সাথে যদি আমি জিপিএ মার্ক ফুল ধরে নিলাম সাপোজ, তাহলে কত আসবে? তাহলে এটা হয়ে যাবে তোমার 70+। ঠিক আছে, 70+। তুমি যদি 50 আপ করতে পারো তাহলে 70+ মার্ক আসবে। তাহলে তোমার মেরিটটা থাকবে কি টপে, তুমি ধরো ল পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, এরকম। তো আমি তোমাদেরকে এটা আর কি আগে থেকে ওয়ার্ন করব যে তোমরা যারা টপ লেভেলের সাবজেক্টটা পেতে চাও, তারা অ্যাটলিস্ট 50 টার্গেট করবা। আর যারা তোমার একটা সাবজেক্ট পেলেই হয় বা তুমি চান্স পেতে চাচ্ছ, তাহলে তুমি হচ্ছে এখানে ধরো 45, মানে 80-র মধ্যে তোমাকে 45 এনশিওর করতে হবে। কেননা 45 যদি তুমি এনশিওর করো তাহলেই দেখো সেটা আলটিমেটলি 65 হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের কাট মার্কস। এখন তারপরও একটা বিষয় থাকে যে তোমার এক এক বছর এক এক ধরনের প্যাটার্নে কোশ্চেন হয়, কিন্তু তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন কোনো না কোনো একটা সাবজেক্টে যদি সহজ আসো, আদার্স কোনো না কোনো সাবজেক্টে স্ট্যান্ডার্ড হবেই। হতে পারে ধরো তোমাকে জিকেতে ইজি কোশ্চেন দিল, বাট ইংলিশে তোমাকে বেগ পেতেই হবে। ইংলিশে দেখা যাবে যে তুমি প্রচুর টাইম কিল করতেছে, এখানে প্যাসেজ বেসড কোশ্চেন আসতেছে প্রচুর, তোমার অনেক টাইম এখানে কনজিউম করে ফেলবে। এমন হতে পারে যে তুমি সব কোশ্চেন মার্কও করার টাইম পাচ্ছ না, তোমার তার আগেই খাতা টেনে নিয়ে যাচ্ছে। তো এই জন্য তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে যে কোনো না কোনো একটা সাবজেক্টে তোমাকে প্যারা দিবেই, এবং তোমাকে সেজন্য প্রতিটা সাবজেক্টেই ভালো হইতে হবে। কোনো সাবজেক্ট তুমি নেগলেক্ট করতে পারবে না। যেমন দেখো, এখানে আমি একটু পরে তোমাদেরকে এখন মার্ক ডিস্ট্রিবিউশনটা এক্সপ্লেন করব, যেখানে বাংলা থেকে কত, ইংলিশ থেকে কত, জিকে থেকে কত। সো দেখো, বাংলার মধ্যে থেকে তোমাদেরকে 20 মার্কসের কোশ্চেন করা হবে, ইংলিশের মধ্যেও সেম 20 মার্কস, বাট জিকে যেটা, অর্থাৎ সাধারণ জ্ঞান। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এটাকে বলা হয় বিষয়ভিত্তিক বা সাবজেক্টিভ জিকে। আমি একটু এটা তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি যে সাবজেক্টিভ জিকে। এখন অনেকেই কোশ্চেন করে যে ভাই সাবজেক্টিভ জিকে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো এটা মূলত হচ্ছে বিষয় ভিত্তিক, তুমি যদি এটার অর্থের দিকে তাকাও তাহলে বুঝতে পারবা, বিষয় ভিত্তিক সাধারণ জ্ঞান। এখন এটার মানে হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে যে ডিপার্টমেন্টগুলো আছে এই সি ইউনিটের মধ্যে, স্পেশালি যেমন তোমার এখানে ল আছে, এখানে তোমার আইআর আছে, এখানে জার্নালিজম আছে, এখানে হিস্ট্রি আছে, এখানে ফিলোসফি আছে, এখানে আর্কিওলজি আছে, এবং আইসিএলসি তুলনামূলকভাবে সাহিত্য যে একটা সাবজেক্ট এটাও আছে। তো এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা সাবজেক্ট রিলেটেড যে জিকে টপিকগুলো আছে, আমরা তো জিকে পড়ি, সেখানে অনেক টপিক পড়ি, সেখানে আমরা বাংলাদেশ পার্ট পড়ি, ইন্টারন্যাশনাল পড়ি, রিসেন্ট পড়ি, আবার এর মধ্যেও কিছু সাবডিভিশন আছে, যেমন আমরা ভূগোল পড়ি, ইকোনমিক্স রিলেটেড পড়ি, বা হচ্ছে ইতিহাস রিলেটেড পড়ি, অ্যান্ড আদার্স, ব্লা ব্লা। তো এই যে সাধারণ জ্ঞানের যে টপিক, এই সাবজেক্ট রিলেটেড যে যে টপিকগুলো আছে সেগুলো আমাদেরকে জোর দিয়ে পড়তে হবে এবং অনেক ডিপ লেভেলে পড়তে হবে, তাহলেই তুমি ভালো করবা। সো সাবজেক্টিভ জিকে মানে হচ্ছে যে এই সাবজেক্ট রিলেট করে যে যে টপিক সেখান থেকে কোশ্চেন করা হবে। তার মানে এটা যে খুব একটা রকেট সায়েন্স কোনো কিছু, একদমই নতুন কিছু তোমরা পারো না, তোমরা কখনো পড়ো না এই সাবজেক্টিভ জিকে, এরকম না। তোমরা যা পড়ছো তার মধ্যে থেকেই কোশ্চেন আসবে, বাট তোমাকে একটু রেলেভেন্স বুঝতে হবে যে আমি যেই টপিকটা পড়তেছি এটা আদতেও ওই সাবজেক্টের সাথে রিলেভেন্ট কিনা। আর এটাও মাথায় রাখতে হবে যে ওই সাবজেক্টের সাথে রিলেভেন্ট কোনো টপিক আমার মিস হয়ে যাচ্ছে কিনা। এই দুইটা যদি তুমি মেক শিওর করতে পারো, তুমি নিঃসন্দেহে জিকের ভিতরে ফুল মার্কস তুলতে পারবা। ফুল মার্কস বলতে কি, মানে টপ মার্কস তুলতে পারবা। এখন আসো যে জিকের মধ্যে তাহলে 40 মার্কস, বাট তারপরও আমি এখানে আইকিউতে 5 মাস্ট, এটা কিভাবে বলতে পারি? কারণ অলরেডি বাংলাতে 20 মার্ক, ইংলিশে 20 মার্ক, এখানেই তো 40 কাভার হয়ে গেল, আবার জিকেতে 40। তো কোশ্চেন আসতেছে আমরা জানলাম যে 80 মার্কের, তো এখানেই তো তোমার 80 মার্ক কাভার, তাহলে এই 5 মার্কস কিভাবে আসবে? তো এখানে একটা টুইস্ট আছে, তোমার আইকিউতে যেই 5 মার্কস, এটা কিন্তু শুধু 5 মার্কস তা না, অনেক সময় দেখা যায় 5টার বেশিও আসে, 10টা আইকিউ আসতে পারে। তো এটা তোমার কোথায় সাফল হবে, কোন
পার্টের সাথে সাফল হবে। তো মনে রাখবা বাংলা ইংলিশের কোশ্চেন কিন্তু সেমই থাকে, সেখানে 20টা এমসিকিউই থাকবে, এখানে কোনো ধরনের তোমার তারতম্য হয় না। কিন্তু জিকেতে যে 40 মার্ক, এটা অনেক সময় দেখা যায় 40টার বদলে কম থাকে, যেমন ধরো 32টা থাকতে পারে, 30টা থাকতে পারে, বা 35টা থাকতে পারে। তখন বাকি যে এমসিকিউ গুলো সেগুলো আইকিউ থেকে থাকবে। এখন এইটা অবশ্যই তুমি মানে 100%, 110% শিওর থাকো যে জাহাঙ্গীরনগরের সবগুলো ইউনিটে, সেটা সি ইউনিট হোক, বি ইউনিট হোক, বা ই বা আইভি যেটাই হোক না কেন, তোমার সেখানে আইকিউ থেকে কোশ্চেন থাকবেই। দ্যাট মিনস তোমাকে আইকিউর উপরে বেশ ভালো একটা প্রিপারেশন রাখতেই হবে। তো এখানে এটা ফর শিওর যে 40টা এমসিকিউ থাকবে না জিকের মধ্যে, কারণ এর মধ্যে কিছু কোশ্চেন আইকিউ বেস থাকবেই থাকবে, মাস্ট। তো মানে আইকিউ তোমাদের পড়াই লাগবে, যদিও সার্কুলারে কিন্তু সেটা বলা থাকে না, বাট এটা থাকবেই। এই জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়া ভালো। এখন চলে আসো যে তাহলে কোন কোন প্যাটার্নে পড়লে বা কি কি স্ট্র্যাটেজি মেনটেন করলে বা প্রত্যেকটা সাবজেক্টের সাথে কি কি রেলেভেন্স ফলো করে প্রিপারেশন নিলে তুমি এখানে টপ সাবজেক্টগুলো পাবা বা টপ র্যাঙ্কে চান্স পেতে পারো, এই বিষয়টা আমি এখানে এক্সপ্লেন করব। সো যেহেতু এটা হচ্ছে সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচ বা সেকেন্ড টাইম ডেডিকেটেড একটা গাইডলাইন, আমি তোমাদেরকে আমাদের ব্যাচের প্যাটার্ন প্লাস তোমরা অ্যাজ এ সেকেন্ড টাইমার কিভাবে প্রিপারেশনটা এনশিওর করবো প্রতিটা জিনিস এখানে এক্সপ্লেন করবো। তাহলে তোমরা একটা ক্লিয়ার ইনসাইট পেয়ে যাবা। এখন দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার ডিপলি কোশ্চেন হয়, এটা তোমরা সবাই জানো। এখন ডিপলি কোশ্চেন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? ডিপলি কোশ্চেন বলতে এটাই বোঝায় যে তুমি দেখবা অনেক সময় আমরা যখন বই পড়ি, সেই বই পড়ার সময় দেখা যায় যে এমন অনেক টপিক আছে যেটা দেখলে আমাদের কাছে এটা সাডেনলি মনে হয় যে ওই টপিকটা থেকে কোথাও কোশ্চেন আসবে না, বা মনে হয় যেন এটা এক্সেপশনাল একটা টপিক, এটা থেকে আই গেস কোনো একটা ইউনিভার্সিটিতেও আসবে না, এটা এমনিতেই আমাদের স্কিপ করতে পারে, হয়তো রিডান্ডেন্সি হিসাবে বইতে দেওয়া। কিন্তু সারপ্রাইজিং বিষয় হচ্ছে তোমার যে কোনো টপিকের যদি তোমার কাছে এটা মনে হয়, সেটা যে কোনো সাবজেক্ট হোক না কেন, যদি মনে হয় যে এই টপিকটা ইম্পর্টেন্ট না, এই টপিকটা মনে হচ্ছে যে পারবো না, এটা একটু কেমন জানি অডড লাগতেছে, তো এটা মাথায় রাখবা যে ওই টপিক থেকেই কোশ্চেন সবার আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসবে। কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রত্যেকটা টিচার সাইকোলজিক্যালি এভাবে কোশ্চেনগুলোই করে যে কোন টপিকটা স্টুডেন্টরা বাদ দিতে পারে সেটা থেকে আগে কোশ্চেন দিই। যেমন আমার রিয়েল একটা এক্সাম্পল তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমি যখন 2020-21 সেশনে প্রিপারেশন নিচ্ছিলাম ঠিক করোনা পিরিয়ডের সময়, তখন আমার কাছে জিকের জন্য তো আমি অনেক রেফারেন্স পড়ছি, আমি বিসিএস এর ডাইজেস্ট পড়ছি, আমি বাজারে যেগুলো তোমার ইউজুয়াল বই, যেমন আমার কাছে খন্দকার জিকেও ছিল, মিহির জিকেও ছিল, এগুলো সবই ছিল আমার কাছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই যে মিহির জিকে বলো, খন্দকার জিকে বলো, জুবাইর জিকে বলো, এগুলো এগুলো মোরলেস সবগুলোই সেম। কিন্তু আমাকে হেল্প করছে বিসিএস ডাইজেস্টটা, পাশাপাশি হচ্ছে আমি আলাদা কিছু বই পড়ছিলাম বিসিএস এর জন্য, যেমন তোমার শর্ট জেনারেল নলেজ নামে একটা বই আছে। এছাড়া তোমার আদার্স কিছু বই ছিল, ইংলিশ ভার্সন আলাদা একটা বই ছিল। তো আমি মেনলি ফলো করতে ট্রাই করছি যে একটু আপগ্রেড বইগুলা। তো সেখান থেকে অনেকটা হেল্প পাইছি। তার মধ্যে আমার একটা জিনিস আমি খেয়াল করছি যে একটা বইতে একটা ইনফরমেশন ছিল কোন একটা স্পেসিফিক টপিকে, জিকের মধ্যেই, যে তোমার এই কোশ্চেনটা আমার কাছে মনে হচ্ছে বা এই টপিকটা মনে হচ্ছে একদম ইরিলেভেন্ট, মানে এটা থেকে কোশ্চেন আসার মতোই না, শুধু শুধু এটা দিয়ে দিছে। তো আমি এটা খুব কম গুরুত্ব দিয়ে পড়ে তারপর কমপ্লিট করে পুরো কন্টেন্টটা কভার করছি। এবং তোমরা মাথায় রাখবা নিশ্চয়ই যে প্রত্যেকটা বইয়ের শেষ দিকে কোন একটা কন্টেন্টের পরেই শেষ দিকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেওয়া থাকে। আমি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে গেলাম ওই টপিক পড়ার পরে, গিয়ে দেখি যে কি ওই টপিক যেটাকে আমি ভাবছি ইরেলেভেন্ট মানে ইম্পর্টেন্ট না, সেই টপিক থেকে কোশ্চেন দেওয়া আছে। এখন আমি খেয়াল করলাম এটা কই আসলো, এই কোশ্চেন আসলো তাহলে কোথায়? আমি ব্র্যাকেটে পাশে দিয়ে দেখি যে যাবি এত সেশন। লাইক আমি তখন পুরো অবাক হয়ে গেছি যে তুমি যেটাকে ভাববা যে ইম্পর্টেন্ট না, যেটাকে তুমি বাদ দিবা, সেটাই জাহাঙ্গীরনগরের সবার আগে আসবে। তো এই জন্য বি অ্যাওয়ার যে তোমাকে এখানে প্রত্যেকটা সাবজেক্টে একটু ডিপ লেভেলে পড়তে হবে, যেই টপিকই পড়ো না কেন স্পেসিফিক একটা রেফারেন্সের উপর নিজেকে ফিক্সড না রেখে কয়েকটা রেফারেন্স থেকে পড়বা, দরকার হলে গুগল, উইকিপিডিয়া বা বিভিন্ন জায়গা থেকে এগুলোকে সার্চ করবা, করে একটু এক্সট্রা ভাবে পড়ার ট্রাই করবা। সো দেখো, বাংলা হোক, ইংলিশ হোক, জিকে হোক, বাইকিউ, প্রতিটা সাবজেক্টের জন্য তোমাদেরকে সেভাবে প্রিপারেশন নিতে হবে। এখন দেখো, বাংলার মধ্যে তোমাদেরকে প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে যে সেটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার। বাংলা ফার্স্ট পেপার তো হচ্ছে এখানে ধাক্কা মার্ক, কিভাবে বলতেছি দেখো, তোমাকে এখানে বাংলা থেকে 20 মার্ক কোশ্চেন দিবে, তার মধ্যে 6 থেকে 7টা এমসিকিউ বাংলা ফার্স্ট পেপার থেকে দিবে। এবং এখানে তুমি হচ্ছে যেটা ফুল সিলেবাসের গদ্য পদ্য সহপাঠ এটাকে পড়ে ফেলবা, এখানে হুবহু এখান থেকে কোশ্চেন আসতেছে। সেটাকে এখনই এমন ভাবে পড়ে ফেলবা যেন তোমার সেকেন্ড বার এটাকে টাচ করতেই না হয়। সেকেন্ড ধরো পরীক্ষার আগে তুমি জাস্ট একবার রিভিশন দিবা, স্ক্যান করে যাবা, কিন্তু এখন এমন ভাবে পড়ে ফেলবা যাতে করে এটাকে ফার্দার আর পড়া না লাগে, তার মানে এখন খুব ভালোভাবে পড়তে হবে। আর এই যে ফার্স্ট পেপার খুবই ক্রুশিয়াল, কারণ এখান থেকে যদি একটা এমসিকিউ হাতছাড়া হয় তুমি অনেকের থেকে পেছিয়ে যাবা, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা ফার্স্ট পেপারে অনেক ভালোভাবে প্রিপারেশনটা নেয়। এই জন্য এটাকে বাদ দেওয়ার সুযোগ নেই, এটাকে ভালোভাবে পড়বা। অ্যান্ড দেন গ্রামার। সো গ্রামারের মধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু কোনো টপিক তো বাদ দেওয়া যায় না, বরং কিছু স্পেসিফিক টপিক আছে যেগুলো এক্সেপশনাল, সেগুলো থেকেও জাহাঙ্গীরনগরে কোশ্চেন আসে। ফর এক্সাম্পল তোমার এখানে আবিধানিক শব্দক্রম যেটা, সেটা থেকে কোশ্চেন আসে। তারপর তোমার হচ্ছে কোনো একটা লাইন, কবিতার লাইন দিয়ে বলবে যে এটার ছন্দ নির্ণয় করো, এটা কোন ছন্দে কোন বিন্যাসে এটা লেখা হয়েছে।
এই টাইপের এটা। এছাড়া তোমার ধরো ব্যাকরণগত যে ইতিহাস বা ভাষার উদ্ভব সেখান থেকে কোশ্চেন হয়, ভাষার রীতি থেকে কোশ্চেন হয়। তারপর যেগুলো তোমার কোর টপিক ব্যাকরণের মধ্যে, যেমন সমাস, কারক বিভক্তি, সন্ধি, উপসর্গ, অনুসর্গ, ক্রিয়ার কাল, পদ প্রকরণ, এবং তোমার ধরো বাক্য, এই সব কিছু থেকেই কিন্তু ওভারঅল রিলেট করে সব কিছু থেকেই কোশ্চেন হয়, ইনক্লুডিং ভোকাবুলারি, যেমন তোমার ধরো বাগধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, বানান, উচ্চারণ, অ্যান্ড দেন আদার্স। তো সবকিছুই তোমাদেরকে এখানে মোরলেস পড়তে হয়। তো গ্রামারের মধ্যে এবং ভোকাবের মধ্যে কোনো কিছু বাদ দিবা না, বরঞ্চ আরো এক্সেপশনাল যেগুলো সেগুলো পড়তে হবে। যেমন ধরো আমি যেটা বললাম, গ্রামারের মধ্যে একটা কন্টেন্ট যে আবিধানিক শব্দক্রম, ইংলিশ ডিকশনারি যেভাবে তোমার লেখা হয় এ থেকে জেড পর্যন্ত একটা সিরিয়ালি, বাংলা অভিধানের ক্ষেত্রে কিন্তু সেরকম না। বাংলা অভিধানের ক্ষেত্রে কয়ের পরে কিন্তু খ আসে না, কয়ের পরে আসে হচ্ছে ক্ষিয়। আর এই ট্রিকি ট্রিকি জায়গাগুলো থেকে জাহাঙ্গীরনগরের কোশ্চেন আসে। আবার ধরো একটা তোমাকে লাইন দিয়ে বললো, বাংলা একটা কবিতার লাইন দিয়ে বললো যে এখানে তোমাকে মাত্রা বের করতে হবে, এটা কোন মাত্রা? তখন তোমাকে এখানে ক্যালকুলেশন করে বের করতে হয়, তোমাকে যোগ বিয়োগ করে করে এখানে প্রত্যেকটা জিনিসের মাত্রা হিসাব করে করে তোমাকে বের করতে হয়, যেটা কোন ছন্দে বা কোন কতগুলো মাত্রা এখানে আছে। সো এটা কিন্তু খুবই মানে আদার্স ইউনিভার্সিটি থেকে এক্সেপশনাল। কারণ তুমি এই জিনিসগুলো অন্য ইউনিভার্সিটির জন্য পড়া লাগে না, কিন্তু জিওর জন্য এগুলো পড়া লাগবে। কারণ তুমি এখানে গ্যাপ রাখা উচিত হবে না। এবং ব্যাকরণগত ইতিহাস বা তোমার যেগুলো হিস্ট্রিক্যাল পড়াশোনা সেগুলোও পড়তে হয়, ভাষার উদ্ভব কিভাবে হয়েছে সেগুলোও পড়তে হয়, এই জন্য কোনো টপিক বাদ দেওয়া যায় না। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার লিটারেচার। এটাকে আমি 10 স্টার ইম্পর্টেন্স দিব। ধরো আদার্স কোনো ইউনিভার্সিটিতে বাংলা লিটারেচার খুব একটা ডিপ লেভেলে আসে না, আসলে ধরো চর্যাপদ থেকে বেসিক কোশ্চেন আসে। বাট জাহাঙ্গীরনগর হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি যেখানে তোমার লিটারেচার থেকে ডিপ লেভেল তো আসেই, এমন এমন কোশ্চেন আসে যেটা তোমার জবেও কখনো আসে না। ফর এক্সাম্পল ধরো চর্যাপদ থেকে যে কোশ্চেন আসছিল একটা সেশনে, সেটা হচ্ছে যে চর্যাপদের মধ্যে পেশায় কে তাঁতি ছিলেন। এখন চর্যাপদের যে পদকর্তা ছিলেন তাদের মধ্যে 25 জন। এখন সবার সম্পর্কে তো বইতে দেওয়া নাই, বইতে ইউজুয়ালি যাদের সম্পর্কে দেওয়া থাকে, যেমন ধরো কান্নুপা, সরহপা, কুক্কুরিপা, ভুসুকুপা, এদের সম্পর্কে দেওয়া থাকে। তো ওইখানে কোশ্চেন আসছে যে পেশায় কে তাঁতি ছিলেন, এই ইনফরমেশন সম্পর্কে বাজারের ম্যাক্সিমাম বইতে দেওয়াই নাই। তাহলে এই কোশ্চেন কিভাবে দিল? তার মানে বুঝতে হবে তোমাকে ওখানে 25 জনের ইনফরমেশনই, অ্যাটলিস্ট বেসিকটা হলো 25 জন সম্পর্কে জানতে হবে। যেমন এটার উত্তর হচ্ছে ড্যান্ডন পা। কারণ এই জিনিসগুলো তো তুমি অন্যান্য বইতেই পাবা না। তো একটা বইয়ের মধ্যে যদি তুমি ফিক্সড হয়ে যাও বা একটু কম পড়ো লিটারেচার, ডিপলি না গিয়ে, তাহলে তুমি পারবা না। ফর এক্সাম্পল আরেকটা দেখো, তোমার আমরা যে আধুনিক যুগ পড়ি, আধুনিক যুগের মধ্যে সেখানে অনেক ধরনের বিষয় আছে, সেখানে আরাকান রাজসভার যেগুলো অনুবাদ সাহিত্য সেগুলো আছে, শ্রীকৃষ্ণ কীর্তন আসে, তারপর বৈষ্ণব পদাবলী, অনেক কিছু আছে। বাট দ্য টুইস্ট ইজ, এখানে তোমার কোশ্চেন আসছিল যে অন্ধকার যুগ থেকে, যেটা হচ্ছে তোমার এই যে মধ্যযুগের মধ্যে একটা সাব ডিভিশন। তার মানে নর্মালি বড় বড় পিরিয়ড গুলো থেকে তো আসে, আবার ভিতরে ভিতরে যেগুলো সাব ডিভিশন আছে বা সাব পিরিয়ড আছে সেখান থেকে কোশ্চেন আসে। আসছিল যে নিচের কোনটি চম্পু কাব্য। এখন চম্পু কাব্য রচনা হয় তোমার অন্ধকার যুগে, যে সময় তেমন কোনো ভালো সাহিত্যকর্ম হয় না, বাট স্টিল কয়েকটা সাহিত্যকর্ম হয়, যেমন তোমার ধরো শূন্য পুরাণ বা শেখ শুভদয়া এবং এগুলো। তো এইগুলো এখান থেকে কোশ্চেন চলে আসে, নিচের কোনটি চম্পু কাব্য। তো এই যে যেগুলো লিখে হয়েছে এগুলোর মধ্যে গদ্য পদ্য দুইটার মিশ্রণ ছিল, দ্যাটস এটাকে চম্পু কাব্য বলা হয়। এখন তুমি যদি এত কিছু না জানো তুমি এটা কিভাবে অ্যান্সার করবা? আর তুমি যদি একটু ডিপলি না পড়ো কিভাবে অ্যান্সার করবা? সো আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে ফার্স্ট পেপার, গ্রামার, ভোকেব এবং স্পেশালি লিটারেচারি সবকিছু আমি তোমাদেরকে কমপ্লিট করাবো। লিটারেচারের মধ্যে যা যা আছে সেখানে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং ভিতরের যে সেগমেন্ট যেগুলো, অন্ধকার যুগ, যুগ সন্ধিক্ষণ, টু জেড অনেক ডিটেলসে তোমাদেরকে কভার করবো। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে নোট করে দিব যা যা আছে। আলাদা করে কয়েকটা রেফারেন্স কমপ্লিট করলে তখন ফুল সিলেবাসটাই কভার হয়ে যায়। আর আমাদের এখানে যে রেফারেন্সগুলো আছে এগুলো তোমার বাজারের বেস্ট বেস্ট রেফারেন্স, আমরা সেগুলোই তোমাদেরকে কমপ্লিট করাবো। এমন না যে জাস্ট খুঁটিনাটি কোনো একটা ছোটখাটো বই তোমাদেরকে কমপ্লিট করে বলবো যে সিলেবাস শেষ, তা কিন্তু না, যে ওর জন্য অনেক অ্যাডভান্স প্রিপারেশন নিতে হয়। এখন আসো যে তাহলে ইংলিশ, ইংলিশের মধ্যেও সেম। তবে ইংলিশের মধ্যে একটা তোমাদের সুযোগ আছে, সেটা হচ্ছে যে ইংলিশ ফার্স্ট পেপার যেটা ইএফটি, সেটা তেমন একটা পড়া লাগে না, যেহেতু ইংলিশ ফার্স্ট পেপার থেকে তেমন কোশ্চেন আসে না। এখানে তোমার ম্যাক্সিমাম কোশ্চেনই আসে হচ্ছে প্যাসেজ বেসড। এখন তোমরা অনেকেই দেখি আমার ভিডিওতে কমেন্ট করো যে ভাই প্যাসেজ পারি না, প্যাসেজ পারি না, প্যাসেজ সম্পর্কে কিছু গাইডলাইন দেন, প্যাসেজ সম্পর্কে ক্লাস দেন। সো আমি তোমাদেরকে কয়েকটা কথা বলি। দেখো, প্যাসেজ হচ্ছে এমন একটা বিষয় যেটা কখনো কমন আশা করার দরকার নেই, এটা আনকমনই থাকবে, বাট তুমি তোমার টেকনিক দিয়ে, তুমি তোমার স্ট্র্যাটেজি দিয়ে সলভ করে আসতে পারবা। প্যাসেজ থেকে 5-এ 5 পাওয়া খুবই ইজি, তিনটা কোশ্চেন থাকলে 3-এ 3 পাওয়া খুবই ইজি, লাইক চোখ চোখ বন্ধ করে এখান থেকে অ্যান্সারটা পাওয়া যায়। প্যাসেজের নাম কি? কম্প্রিহেনশন সলভ, অর্থাৎ তোমার ভিতরে অ্যান্সার দেওয়া আছে, তুমি জাস্ট বের করে নিয়ে আসতে হবে। তোমাকে ওই লেভেলের স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। এখন প্যাসেজের ব্যাপারে তুমি যেটা প্রস্তুতি হিসেবে নিতে পারো সেটা কি, যে অ্যাকচুয়ালি প্যাসেজ কোন কোন টপিক থেকে রিলেট করে আসে, সেই টপিকগুলো সম্পর্কে আমার জন্য একটা বেসিক ধারণা থাকে। তো নর্মালি প্যাসেজ আসে তোমার অ্যাওয়ারনেস রিলেটেড বিভিন্ন টপিক থেকে, ক্লাইমেট রিলেটেড বিভিন্ন টপিক টপিক থেকে, তারপর ধরো ইকোনমিক রিলেটেড বিভিন্ন টপিক থেকে, বা ফিলোসফি বা হিস্ট্রিক্যাল কোনো কিছু থেকে আসে। যেমন ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার প্রায় একটা প্যাসেজ দেখছিলাম যেভাবে আসছে, তোমার ইকোনমি কি, তোমার এই যে বার্টার ইকোনমি যেটা কারেন্সি সিস্টেম সেটা থেকে আসছিল। আবার এক সময় দেখলাম যে প্যাসেজ আসছে তোমার স্যাটায়ার থেকে, যে এক সময় মানুষজন বিভিন্ন ধরনের কুসংস্কার সমাজে প্রচলিত ছিল। তো এটা মূলত অ্যাওয়ারনেস রিলেটেড একটা টপিক যেটা স্যাটায়ার থেকে আসছে। আমি একটু এক্সপ্লেন করি। ধরো তোমার এক সময় মানুষ বিভিন্ন ধরনের কুসংস্কার ইউজ করতো, এক সময় মানুষ আহ, দেখা গেছে যে স্বামী মারা গেলে
তোমার স্ত্রীদেরকেও মেরে ফেলতো, দ্যাট মিনস সতীদাহ প্রথা। একসময় মানুষ বিধবাদেরকে বিবাহ দেওয়ার মানে বিপক্ষে ছিল, বাট পরবর্তী সেটা আবার ইয়ে গেছে। এছাড়াও স্টিল আমাদের সোসাইটিতে অনেক ধরনের মিথ আছে, অনেক ধরনের তোমার ব্যাড প্র্যাকটিস আছে। তো এই যে জিনিসগুলোকে তো এখন তুমি যদি ডিরেক্টলি অপোজ করতে চাও, ফর এক্সাম্পল তুমি গিয়ে বললা এটা তো ভালো না, এটা করা যাবে না, এটা করলে, তখন দেখা যাবে যে তোমার ওখানে একটা মানে তোমাকে কেউ গ্রহণ করতেছে না, বরং তোমাকে আরো তুচ্ছ তাচ্ছিল্য করে, এমন হতে পারে যে তোমাকে ফিজিক্যালিও তোমাকে ড্যামেজ করতে পারে, তাই না? তো এখন এই জিনিসটা তো আসলেই নেগেটিভ। এটাকে তাহলে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা কিভাবে ক্রিয়েট করা যায়? এটার ক্ষেত্রে তুমি স্যাটায়ার ইউজ করতে পারো। যেমন ধরো, তোমার এক সময় একটা স্যাটায়ার ছিল না যে, ফর এক্সাম্পল অ্যানিমাল ফার্ম, সেটা একটা স্যাটায়ার হতে পারে। তারপর তোমার গালিভার স্ট্যাবলস, সেটা একটা স্যাটায়ার হতে পারে। তো এই যে সমাজের যে কুসংস্কারগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য স্যাটায়ার মানে একটু ইনডিরেক্টলি মানুষকে তুমি অ্যাওয়ার করবা। ডিরেক্টলি বলতে গেলেই তো সমস্যা, তারা সেটাকে মেনে নিবে না, বরং আরো সেটা ক্ষেত্রে তারা দেখা যাবে যে অপ্রেসিভ হয়ে যাবে। তো ওই জিনিসটাকেই তোমার রিলেট করে একটা প্যাসেজ আসছিল। এখন তুমি যদি এই অ্যাওয়ারনেস রিলেটেড এই স্যাটায়ার সম্পর্কে বেসিক একটু আগে থেকে ধারণা রাখো, বা ক্লাইমেট রিলেটেড যে কোনো একটা টপিক সম্পর্কে তোমার আগে থেকে পড়া থাকে, বা বিভিন্ন টপিক সম্পর্কে তোমার জানা থাকে, তারপর যদি বলি ইকোনমিক রিলেটেড বিভিন্ন ধরনের টপিক সম্পর্কে তোমার জানা থাকে, তখন ওই রিলেটেড যখন প্যাসেজ আসবে ওটা দেখলে তোমার এমনিতেই কনফিডেন্স বুস্ট আপ হবে। তো তোমার প্রি প্রিপারেশন হিসেবে তুমি ওইটা এনশিওর করতে পারো যেন এই টপিকগুলো সম্পর্কে তোমার বেসিক ধারণা থাকে। আর এছাড়াও আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে কিভাবে প্যাসেজ সলভ করতে হয়, কি কি টেকটিক ফলো করতে হয়, সবকিছু আমি তোমাদেরকে শেখাবো। তুমি পি কিউ অ্যাপ্রোচে যাবা না কিউপি অ্যাপ্রোচে যাবা, অর্থাৎ আগে প্যাসেজ পড়বা না কোশ্চেন পড়বা, আগে কোশ্চেন পড়বা না প্যাসেজ পড়বা, এই সব কিছু আমি তোমাদেরকে শেখাবো। কিভাবে টাইম ম্যানেজ করে ভিতর থেকে অ্যান্সার বের করে নিয়ে আসতে হবে, স্মার্টলি কিভাবে 5-এ 5 3-এ 3 তুমি ফুল মার্কসে প্যাসেজ থেকে পাবো, আমরা তোমাদেরকে সেভাবে শেখাবো। ইনক্লুডিং তোমার প্র্যাকটিক্যালি কিভাবে তোমাদেরকে আলাদা করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহ নতুন নতুন প্যাসেজও আমরা সলভ করাবো টেকনিক শেখানোর পরবর্তীতে। এখন আসলে গ্রামার, গ্রামার কোশ্চেনের মধ্যে তোমার এখানে অলমোস্ট সবই পড়া লাগে, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে তোমার ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, তারপরে রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে জিরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ বা কন্ডিশনাল সেন্টেন্স, এন্ড দেন আদার্স যেগুলো তোমার বেসিক টপিক, সাপোজ ধরো ন্যারেশন, ট্যাগ কোশ্চেন, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স ট্রান্সফরমেশন, বা হচ্ছে তোমার ধরো ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন, সিকোয়েন্স অফ সেন্টেন্স, তারপরে ধরো এমবেডেড কোশ্চেন। এছাড়া তোমার যেগুলো একটু মানে ইম্পর্টেন্ট টপিক, সাপোজ ধরো সেন্টেন্স কারেকশন বা পিন পয়েন্ট এরর, সবকিছুই পড়া লাগে। লাইক গ্রামারের মধ্যে তুমি কোনো টপিক বাদ দিতে পারবে না, অনেক ডিটেলসে তোমাদেরকে এখানে গ্রামার পড়তে হবে, এবং আমাদের ব্যাচে আমরা সবগুলা কন্টেন্ট ধরে 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 তোমাদেরকে কমপ্লিট করাবো। এখন আসলে ভোকেব, ভোকেবের মধ্যে কোনটা বাদ দিবা? সবকিছুই পড়া লাগে। দেখো, গ্রুপ ভার্বস পড়া লাগে, স্পেলিং পড়া লাগে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, তারপর তোমার সিনোনিম অ্যান্টোনিম তো পড়া লাগেই, পাশাপাশি অ্যানালজি থেকেও কোশ্চেন আসে, ফরেন ফ্রেজ থেকেও জায়গিনো করে কোশ্চেন আসে। তো অলমোস্ট সবই পড়া লাগে। এখন এই যে অ্যানালজি বা ফরেন ফ্রেজ, এটা হয়তো আদার্স ইউনিভার্সিটিতে তেমন একটা আসে না, তাই তোমরা পড়ো না, বাট জাহাঙ্গীরনগরের জন্য এটাও পড়া লাগবে, আমাদের ব্যাচে আমরা সেটাও পড়াবো, কোনো কিছুই বাদ থাকবে না। আসো এবার লিটারেচারের মধ্যে। বাংলাতে যেমন লিটারেচার আসে খুব ডিপ লেভেলে, ইংলিশে তার থেকেও ডিপ লেভেলে গিয়ে লিটারেচার থেকে কোশ্চেন আসে। এখন ইংলিশ লিটারেচার তাহলে আমাদের ব্যাচে আমরা কিভাবে কভার করবো? তো ইংলিশ লিটারেচারের মধ্যে কিছু ডাইমেনশন আছে, কিছু কিছু টপিক আছে ফিক্সড, যেমন ধরো লিটারেচারের মধ্যে যেটা ফিগার অফ স্পিচ বা লিটারি টার্মস, এছাড়া টোন, মুড, এছাড়া তোমার ধরো শর্ট স্টোরি এলিমেন্ট, এখান থেকে তোমার 2-3টা এমসিকিউ থাকে ফিক্সড এগুলো। তো এগুলো এমন একটা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করানো হবে, যেমন তুমি ধরো এই টপিকগুলো একবার পড়ে ফেললে, একবার কনসেপ্টটা বুঝে ফেললে, তোমাকে যেভাবেই কোশ্চেন দিক তুমি এখান থেকে প্র্যাকটিক্যালি সলভ করে আসতে পারবা। লাইক ম্যাথের মতো, যেমন ধরো কোনো একটা টপিক যদি তুমি শিখে ফেলো, সেখান থেকে তোমাকে যেভাবেই আমি এক্সাম্পল দিই তুমি সলভ করতে পারবা। লিটারেচারের মধ্যেও কিছু কিছু বিষয় আছে এরকম, যে তুমি যদি একবার শিখে ফেলো ওই কনসেপ্টটা, বিশেষ করে যে ফিগার অফ স্পিচ কিভাবে এটাকে সলভ করতে হয়, যে এক্সাম্পল আসুক না কেন তুমি এটা পারবা, যেটা কোনটার মধ্যে পড়ছে, এটা কি সিমিলি না মেটাফোর না পার্সনিফিকেশন না অক্সিমরন, না তোমার হচ্ছে আদার্স যেগুলো আছে যে প্যারাডক্স নাকি সিমিলি, সবকিছু তুমি পারবা এখান থেকে ইজিলি। আর যেগুলো তোমার একটু মুখস্থ নির্ভর পড়াশোনা, সেটাও আমি তোমাদেরকে ব্যাচে অনেক ইজিলি পড়াবো। সাপোজ ধরো এখানে ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, এই সকল পিরিয়ডের মধ্যে যারা প্রমিনেন্ট রাইটার আছে তাদের সাহিত্যকর্মগুলো পড়া লাগে। এখন এতগুলো সাহিত্যিক, তাদের আবার সাহিত্যকর্ম কিভাবে মুখস্থ করবা? তো আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে নিমোনিক সহকারে এগুলো পড়াবো। নিমোনিক্স তো বুঝতে পারতেছো যে ছন্দ আকারে সবকিছু তোমাদেরকে কভার করে দেওয়া হবে। আর এগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসে, স্টুডেন্টরা এভাবে বলে যে ভাই পরীক্ষা দিচ্ছিলাম আর মনে হচ্ছিল যে আপনি ক্লাস নিতেছেন, এটা রিয়েলিটি। তো দেখো, নেক্সট আসো যে তোমার জিকে। তো জিকের মধ্যে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে নর্মাল জিকে, একটা সাবজেক্টিভ জিকে। সাবজেক্টিভ জিকে অলরেডি তোমাদেরকে আমি বললাম যে এটা কি অ্যাকচুয়ালি, বাট প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে কিভাবে নিতে হবে। ধরো তুমি সাবজেক্টিভ জিকের মধ্যে যা যা টপিক আছে, এখানে সে ফর এক্সাম্পল তোমার এখানে একটা সাবজেক্ট হচ্ছে আইআর, তো আইআর রিলেটেড তোমার 7-8টা এমসিকিউ থাকবে। তো তোমাকে এখানে ইন্টারন্যাশনাল যে সকল অর্গানাইজেশনগুলো আছে, বিভিন্ন ধরনের চুক্তি যেগুলো বা বিপ্লব যেগুলো হয়ে গেছে, বা স্টেট যেগুলো আছে, তারপর তোমার আদার্স যে যে তোমার টপিকগুলো ইন্টারন্যাশনালি, সেই টপিকগুলো খুব ভালোভাবে পড়তে হবে, তাহলে তোমার ইন্টারন্যাশনাল পার্টটা কমপ্লিট। আবার ধরো তোমার জার্নালিজম আছে এখানে, তো
জার্নালিজম রিলেটেড এখানে কোশ্চেন আসবে, যেমন ধরো নোবেল প্রাইজ, আদার ম্যান বুকার প্রাইজ বা অস্কার বা হচ্ছে তোমার পুলিৎজার প্রাইজ, অ্যান্ড দেন তোমার আদার্স যেগুলো বাংলাদেশ পার্সপেক্টিভে যে প্রাইজগুলো আছে সেগুলো, বা বিভিন্ন ধরনের ফিল্ম যেগুলো প্রমিনেন্ট সেগুলো সম্পর্কে তো কোশ্চেন আসতে পারে এখানে। তো এই যে জার্নালিজম রিলেটেড তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এছাড়া ধরো সংবাদপত্রের যে সম্পাদকদের নাম, এটা থেকে প্রতি বছর একটা এমসিকিউ থাকে। দেন ধরো তোমার আরেকটা টপিক হুইচ ইজ হিস্ট্রি, তো তোমাকে হিস্ট্রি রিলেটেড করে তোমার যে যে টপিক আছে, যেমন ধরো মেসোপটেমিয়ান সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ক্যালিডীয় সভ্যতা, এছাড়া সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা বা হচ্ছে রোমান সভ্যতা, এই যে সিভিলাইজেশন টপিকটা এটা খুব ভালোভাবে পড়তে হবে। দেন ধরো আর্কিওলজি নামে একটা টপিক আছে, সাবজেক্ট আছে, সেটা রিলেট করে তোমাকে হচ্ছে বাংলাদেশের যেগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো আছে বা প্রমিনেন্ট যে সকল জাদুঘরগুলো আছে, মসজিদগুলো কোনটা কোথাও অবস্থিত, মন্দিরটা কোনটা কোথাও অবস্থিত, যেগুলো প্রমিনেন্ট, এই বিষয়গুলো অনেক ভালোভাবে পড়তে হবে। বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন কোন জায়গাতে আছে, বা ফিলোসফি রিলেট করে তোমাদেরকে এখানে প্যাসেজ বেসড আইকিউ রিলেটেড করে কোশ্চেন দিবে। তো এই জন্য এই যে সাবজেক্ট রিলেট করে এভাবে তুমি প্রিপারেশন নিবা। এছাড়াও তোমাকে নর্মাল জিকেও পড়তে হবে, বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট, সবকিছুই কিন্তু পড়া লাগবে। মানে সাবজেক্টিভ তো পড়তেই হবে, পাশাপাশি নর্মাল জিকেও খুব ভালোভাবে পড়তে হবে। এবং আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে সবগুলো ডাইমেনশনে প্রিপেয়ার করবো, নর্মাল জিকেও পড়াবো, সাবজেক্টিভ জিকে ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে ক্লাস হবে, ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে, ইচ এন্ড এভরিথিং তোমাদেরকে এই ব্যাচে দেওয়া হবে। অ্যান্ড দেন তোমরা অনেকেই জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু লাস্ট কয়েক বছর ধরে, 3-4 বছর ধরে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, দ্যাট ইজ ইংলিশ ভার্সনে কোশ্চেন আসতেছে। জিকের কোশ্চেনগুলো কিন্তু ম্যাক্সিমাম ইংলিশ ভার্সনেই থাকবে। সো তোমাদেরকে আমরা কিন্তু শুরুতেই ইংলিশ ভার্সন দিয়ে শুরু করব, তারপরে আমরা বাংলা ভার্সনটাও কভার করব। লাইক দুইটারই প্রয়োজন হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য। তো অলরেডি আমাদের ব্যাচের তো ক্লাস চলমান, তোমরা জানো। সো আমাদের কিন্তু এখন যে জিকে ক্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু ইংলিশ ভার্সনেই হচ্ছে। অ্যান্ড দেন একই সাথে তোমাদেরকে যে বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল বা হচ্ছে তোমার রিসেন্ট, এগুলার পাশাপাশি তোমাদেরকে বিসিএস এর যে ডাইজেস্ট সেটাও আমরা এখানে কমপ্লিট করাবো। কারণ একটু অ্যাডভান্স লেভেলে যেহেতু কোশ্চেন আসে, যে কোনো একটা টপিক তুমি যদি নর্মাল বই পড়ো অ্যাডমিশন রিলেটেড যেগুলো, সেখানে অনেক ইনফরমেশনের গ্যাপ থাকে। তো ওই জন্য ওই বইগুলো পড়লে আর একটু ইনফরমেশন বেশি পাওয়া যায়, ওইখান থেকে যেহেতু দেখা যায় যে 2-3টা এমসিকিউ এক্সট্রা থাকে। তো তোমাকে তো এটা মাথায় রাখতে হবে যে তুমি টপ র্যাঙ্ক চাচ্ছ, তুমি লতে ভর্তি হতে চাচ্ছ, তুমি কিভাবে এরকম এই এক্সেপশনাল জায়গাগুলোকে স্কিপ বা তুমি বাদ দিয়ে যাও, তাহলে কিন্তু তুমি জাহাঙ্গীরনগরে দেখা যাবে যে মেরিটেই থাকতে পারবে না। এই জন্য সবই একটু পড়া লাগে, একটু পরিশ্রম করা লাগে। এখন আসো যে আইকিউ। সো অলরেডি তোমাদেরকে আমি বলছি যে আইকিউর জন্য আলাদা করে মার্ক ডিস্ট্রিবিউশন সার্কুলার বলা থাকে না, বাট স্টিল প্রতি বছর আইকিউ থেকে প্রায় 7-8টার মতো এমসিকিউ থাকেই এবং থাকবেও, নেক্সট অ্যাডমিশনেও থাকবেও। তো দেখো আইকিউর মধ্যে তোমাদেরকে মেইনলি কোন কোন টপিক পড়তে হয়, এখানে ক্লক রিজনিং পড়তে হয়, ক্যালেন্ডার রিজনিং পড়তে হয়, ডিসিশন মেকিং অ্যাবিলিটি পড়তে হয়, রিলেশনশিপ জাজমেন্ট পড়তে হয়। এছাড়া কোডিং ডিকোডিং আলফাবেটিক অর্ডার থেকে কোশ্চেন আসে বা সিরিজ থেকে কোশ্চেন আসে। দেন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল কাউন্টিং, রেক্টেঙ্গেল কাউন্টিং বা পাজল সলভ, যেটা যেমন সংখ্যার মাধ্যমে তোমাদেরকে বক্স করে বা ত্রিভুজ এঁকে বা হচ্ছে আয়তকে রেখে বা হচ্ছে তোমাদেরকে ত্রিভুজ গণনা, বর্গ গণনা, আয়তকার গণনা, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। তো কিভাবে তোমার এগুলা সেকেন্ডের মধ্যে তুমি টেকনিক দিয়ে সলভ করতে পারো, সবকিছু আমাদের ব্যাচে আমরা কমপ্লিট করাবো। লাইক যে ওর জন্য এমন কোনো টপিক বাদ থাকবে না যেটা আমাদের ব্যাচে আমরা পড়াবো না, সবকিছু আমরা পড়াবো। সো আইকিউর মধ্যে এইভাবে টপিক ধরে ধরে আলাদা আলাদা করে ক্লাসের মাধ্যমে আইকিউ ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে করে সবগুলো কন্টেন্ট কভার করানো হবে। এবং অবশ্যই তোমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা। সো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা কেন জরুরি? কারণ তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাচ্ছ, এখন তুমি যদি জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্ন প্রিভিয়াস ইয়ার গুলো না দেখো, তুমি এটা কখনোই বুঝতে পারবে না। এই জন্য এটা খুবই জরুরি যে কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারা। এই জন্য কোশ্চেন ব্যাংক অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। সো এই হচ্ছে গিয়ে তোমাদের ওভারঅল গাইডলাইন যে অ্যাকচুয়ালি তুমি কিভাবে প্রিপারেশনটা নিতে পারো যে ওর জন্য। সো এখন আসো যে তাহলে কোন কোন বইগুলো বা রেফারেন্সগুলো তোমরা ফলো করতে পারো। সো আমাদের ব্যাচে আমরা কিন্তু তোমাদেরকে অনেকগুলো রেফারেন্স পড়াবো। দেখা গেছে বাংলার জন্য আমরা 3-4টা রেফারেন্স ফলো করি, জিকের জন্য তো আমাদের রেফারেন্স অনেক। তো এটার পরও তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, আমাদের ব্যাচে আমরা সবকিছু গুছিয়ে দিব, রাইট, বাট তোমাদের টেবিলে আমি চাই কিছু মেইন বই থাকুক, যে বইটা তুমি টাচ করবা, দাগাবা, পড়বা, মার্ক করে রাখবা। এভাবে একটু প্র্যাকটিক্যালি যে পড়াশোনাটা, মানে একটু পরিশ্রম করে যে পড়াশোনা, টেবিলে চোখে দেখবা, এই পড়াশোনাটা যেন হয়, সেজন্য তোমাদেরকে আমি কিছু বইয়ের লিস্ট বলে দিব যেগুলো মেইন বই। বাট আমাদের ব্যাচে আমরা যে অনেক এক্সট্রা এক্সট্রা রেফারেন্স পড়াবো, কারণ হচ্ছে কি যে ওর জন্য সবই লাগে। বাট মেইন বইগুলো যেগুলো, সেগুলো আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি। দেখো বাংলার জন্য তোমরা অভিযাত্রী পড়তে পারো, সাথে হচ্ছে মুখস্থ পাঠের জন্য এটিএম। ইংলিশের জন্য তোমরা হচ্ছে মাস্টার বইটা পড়তে পারো, এবং ভোকাবুলারির জন্য কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারিটা পড়তে পারো। এটা অবশ্যই লিটারেচারের জন্য এক্সট্রা বই পড়তে হবে। জিকের জন্য তোমাদেরকে অবশ্যই মিহির জিকে পড়তে পারো। এছাড়া সাবজেক্টিভ জিকের জন্য যে কোনো একটা বই পড়লেই হয়, কারণ অলমোস্ট সবগুলাই সিমিলার। আইকিউর জন্য তোমরা হচ্ছে আইকিউ সামিট ফলো করতে পারো, অ্যান্ড কোশ্চেন ব্যাংকের মধ্যে পানকুরিও ফলো করতে পারো বা প্রিভিউ ফলো করতে পারো, ইটস আপ টু ইউ। তো এই হচ্ছে গিয়ে বিষয়। আরেকটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই একটা ডাইজেস্ট কিনে নিবা বিসিএস এর জন্য, ওইটা থেকেও তোমরা এটার সাথে রিলেট করে নর্মাল যে কোনো একটা টপিক পড়ছো সেটা যেটাই হোক না কেন, ডাইজেস্টের মধ্যে সব সাবজেক্টই দেওয়া থাকে একসাথে। তো তুমি ওইটার সময় ওই বইটাও খুললা, লাইক তুমি দুইটা বইয়ের মধ্যে অ্যানালিসিস করে পড়লা, তাহলে তোমার জন্য বেটার। বাট
আমাদের ব্যাচে আমরা এর বাইরেও অনেক রেফারেন্স ফলো করাবো। ফর এক্সাম্পল ধরো লিটারেচারের জন্য যে বইটা বেস্ট বই, এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এই বইটা আমরা কমপ্লিট করাবো, ক্লাসে কমপ্লিট করানো হবে, আলাদা করে নোট দেওয়া হবে, আমাদের যে শিটগুলো আছে সেগুলো দেওয়া হবে শর্ট লিস্ট করে, এবং ওই পুরো বইটা দাগানো থাকবে, পুরো বইটা তোমাদেরকে কমপ্লিট করে পড়ানো হবে। দেন তোমার ধরো আরেকটা এক্সাম্পল যদি বলি, তোমাদেরকে এখানে জিকের মধ্যে আরেকটা বই আছে যে সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান, বিসিএস সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান। এই বইটা থেকে যেহেতু প্রচুর কোশ্চেন কমন আসে স্পেশালি সি ইউনিটে, এখন এই বইটা থেকে কেন কমন আসে, এই বইটার মধ্যে অনেক ডিটেলসে লেখা আছে সবকিছু, অনেক গল্প আকারে অনেক ডিটেলসে লেখা। তো দেখা যায় যে যেহেতু একটু ডিপ লেভেলে কোশ্চেন আসে তো অনেক টপিক থেকে, দর্শক সবগুলোই ওই বই থেকে চলে আসে। তো তোমাদেরকে আমি সেই বইটাও পড়াবো, তোমাদেরকে কমপ্লিট বইটা দাগানো দেওয়া হবে, পড়ানো হবে, আবার একই সাথে তোমাদেরকে লেকচার ক্লাসের মাধ্যমে ওই কন্টেন্টগুলো কভার করানো হবে। তো দেখো তুমি সবকিছুই কিন্তু এখানে পাচ্ছ, A to Z। নাও আসো যে তোমরা তাহলে আমাদের সাথে কিভাবে কানেক্ট হবা। দেখো টেলিগ্রামে আমাদের যে ফ্রি চ্যানেলটা রয়েছে রিফাত মাহমুদ অফিসিয়াল নামে, সেখানে যুক্ত হতে তোমরা জাস্ট @RIFAT10 লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা চলে আসবে। ওখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাডমিশন রিলেটেড আপডেট, এছাড়া বিভিন্ন ধরনের কুইজ অ্যারেঞ্জ করে থাকি। সো এই বিষয়গুলোর সাথে তোমরা আপ টু ডেট থাকবা। এছাড়া আমাদের ফেসবুকে অফিসিয়াল পেজ হচ্ছে টপার অ্যাডমিশন কেয়ার, অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01704065720। এখন আসো যে আমাদের যে বছরের সেকেন্ড টাইম এলিট ব্যাচ, আমাদের ব্যাচ কিন্তু অলরেডি চলমান, আমাদের ক্লাসগুলো শুরু হয়ে গেছে। সো এই ব্যাচে আমি তোমাদেরকে একই সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিউপি, চট্টগ্রাম, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং সাস্ট, সবগুলো ইউনিভার্সিটি যেখানে যেখানে সেকেন্ড টাইম আছে সবগুলোর জন্য প্রিপেয়ার করব। এখানে দেখো প্রতিটা সাবজেক্ট বাংলা ইংলিশ জিকে দুইটা ভার্সনই দেখো, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটাই, ম্যাথ অ্যানালিটিক্যাল ক্ষেত্রেও সেম, বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটাই, ইনক্লুডিং আইকিউ এবং আইসিটি। প্রতিটা সাবজেক্টে তোমাদেরকে এখানে কভার করানো হবে। এবং এই ব্যাচে তোমাদেরকে একই সাথে ক্লাস নেওয়া হবে, একই সাথে ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে, এবং একসাথে তোমাদেরকে এক্সাম ব্যাচও অ্যাড করা হবে। এবং এক্সামগুলো নেওয়া হবে খুবই ডিপ লেভেলে, কেননা তোমার দেখো তুমি এখানে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, হুইচ ইজ লাইক তোমার এখানে অনেকগুলা সিলেবাস, অনেকগুলা সাবজেক্ট, অনেকগুলা ডাইমেনশন। তো তোমাকে এক্সামের মাধ্যমে যদি আমি সেখানে এভালুয়েট না করি, সেখান থেকে উইকনেস গুলা বের করে সলভ না করি, তাহলে সেকেন্ড টাইম কিন্তু তুমি এবারও ভালো করবে না। তো সেকেন্ড টাইম ভালো করার জন্য সব থেকে যে জরুরি বিষয় সেটা হচ্ছে নিজে উইকনেসটাকে বের করে সেটাকে সলভ করা। এই জন্য আমরা অনেক বেশি বেশি এক্সাম নিব। আমাদের এক্সাম ব্যাচের প্যাটার্নটা কিরকম, তোমাদেরকে এই যে আমাদেরকে এখানে সাফল্য আকারে যে আমরা ক্লাসগুলো নিব, তোমরা বাংলা লেকচার 1, সেখানে ধরো আমরা লিটারেচারের মধ্যে একটা টপিক পড়লাম, ইংলিশ লেকচার 1 সেখানে লিটারেচারের মধ্যে একটা টপিক পড়লাম, জিকের মধ্যে একটা টপিক পড়লাম, ম্যাথ একটা টপিক পড়লাম, আইকিউ একটা টপিক পড়লাম। এভাবে এই যে সাফল্য আকারে ক্লাসগুলো হলো, এই প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে আলাদা আলাদা করে এক্সাম নেওয়া হবে। এবং এই যে 5টা সাবজেক্টের 5টা লেকচার হয়ে গেল, এই 5টা সাবজেক্টকে একসাথে করে আবার আরেকটা স্পেশাল টেস্ট নেওয়া হবে 200 মার্কের। আর নর্মালি যেই তোমার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো ইউজুয়ালি 80 মার্ক বা 100 মার্কস এইভাবে থাকবে। তো এইভাবে যখন তুমি পরীক্ষা দিবা এবং বারবার প্রত্যেকটা টপিকের উপর পরীক্ষা দিবা, রিভিশন দিবা, তোমার উইকনেস নিঃসন্দেহে দূর হয়ে যাবে। সো আমরা ওইটাই এনশিওর করবো ব্যাচে। তো দেখো আমাদের এই ব্যাচের ফিও যথেষ্ট লিমিটেড, মাত্র 3999 টাকা। এবং এই ব্যাচে তোমরা চাইলে মান্থলিও এই ফি দিয়ে ভর্তি হতে পারো। অনেকেরই প্রবলেম থাকে, সেকেন্ড টাইম দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল সাপোর্ট বা ফ্যামিলি সাপোর্ট থাকে না, দ্যাটস তোমরা চাইলে মান্থলি এখানে অ্যাড হতে পারো, হুইচ ইজ 1499। তুমি চাইলে মান্থলি ফিটা দিতে পারো, এবং এককালীন যদি তুমি ফি দাও তাহলে মাত্র 3999 টাকা। আর আমাদের ব্যাচে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, তোমাদেরকে মানে ব্যাচে ভর্তি হওয়ার সাথে সাথে দুইটা গ্রুপে যুক্ত করা হবে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা টেলিগ্রাম গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে মূলত তোমাদেরকে ক্লাসের আপডেট, পাশাপাশি আমার সাথে তোমাদের কমিউনিকেশন এবং তোমাদের প্রত্যেকটা প্রবলেম সলভিং এর জন্য গ্রুপ থাকবে। এবং টেলিগ্রামে এই যে ক্লাসের রেকর্ডেড ভিডিও, পিডিএফ শিট, আলাদা দাগানো বই এবং এক্সামের লিঙ্কগুলো, দেন এক্সামের সলভ ক্লাস, এই সব কিছু সিরিয়ালি সাজানো থাকবে। সো এই ব্যাচটা একটা গোছানো ব্যাচ, তোমাদেরকে অ্যাডমিশন পর্যন্ত পুরো 1 বছর ব্যাপী তোমাদেরকে প্রিপেয়ার করানো হবে। সো যারা যারা এই ব্যাচে এনরোল থাকবে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো, এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পুরো ব্যাচের ডিটেলসটা দেওয়া থাকবে। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।